আলী হাসান জুনায়েদ, আপনি দেখতে পান কিনা যে বিএনপির বিরুদ্ধে যে এলিগেশন যে যারা চাঁদাবাজ তা চাঁদাবাজি করছে, দখল করছে, প্রশ্ন হলো আপনি কি মনে করেন না যে প্রতিপক্ষ যে দলগুলো আছে সে দলগুলোর বিরুদ্ধে এই ধরনের অনেকগুলো অভিযোগ আছে যে তারা বড় বড় প্রতিষ্ঠান দখল করছে, বড় বড় ইউনিভার্সিটি দখল করছে? তার প্রশ্ন হলো শুধুমাত্র ছোটো ব্রিজ, কালভার্ট কিংবা হাট খাট দখল করলে দখল, বড় বড় জায়গাতে একটু সুন্দর করে সিস্টেম করে সেখানে যায় বসলে সে দখল নয়? যে কোনো ন্যায্য পদ্ধতির বাইরে যে কোনো কাজই তো আপনি দখল বলবেন, সমস্যা নেই। মানে হাট ইজারাদার নেওয়াটা হলো অন্যায্য পথ্য। জি, হাট ইজারাদার নেওয়া, আমি বলি হাট ইজারাদারি নেওয়াটা হলো অবৈধ, টেম্পো স্ট্যান্ড ইজারা নেওয়া অবৈধ, মানে ইউনিভার্সিটির ভিসি হওয়াটা বৈধ। ইউনিভার্সিটি ভিসি কিভাবে হচ্ছে সেটা আপনি সরকারকে ইজারা কিভাবে নিচ্ছে? হ্যাঁ, আমি জাস্ট আসতেছি। প্রথম কথা হলো যে মানুষ ভাই যেটা বললেন যে শুদ্ধি অভিযান, কেন শুদ্ধি অভিযান চালাতে হবে? শুদ্ধি অভিযান চালাতে হয়তো কেউ থাকলে এরকম কর্মকাণ্ড শুদ্ধি অভিযান কি জামাতের মধ্যে হয় নাই? শুদ্ধি অভিযান হবে যার মধ্যেই হোক। আমি বলছি জামাতের মানে এই এর পরেও জামাতের অনেক রোকনকে তাদের রোকন পদ বাতিল করতে হয়নি? হয়েছে, তারা রোকনকে বাতিল করেছে। আমি জাস্ট যে আমার প্রশ্নটা হলো আমি যেটা বলতেছি, জামাতের অনেক সিনিয়র নেতাকে আমি জানি যারা বিভিন্ন কারণে তাদেরকে 3বার 4বার 5বার তাদের রোকন পদ বাতিল হয়ে গেছে, আমি নাম ধরে বলতে পারবো। প্রশ্ন হলো জামাত, যেখানে জামাতপন্থীরা আমি বলি, যেখানে বড় বড় বিশ্ববিদ্যালয়ে বসছে, বড় বড় ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে বসছে, মানে একটা ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে বসা, আমি আবারও বলি ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে বসা আর 1000টা টেম্পো স্ট্যান্ড দখল করা, মানে কোনটা বড়? এখন সেই ক্ষেত্রে ক্যাম্পেইনের জায়গায় যদি ওই একটা ব্যাংক কোনো ব্যাপারই না, কয়েকটা বিশ্ববিদ্যালয় কোনো ব্যাপার না, কয়েকটা টেম্পো স্ট্যান্ড যখন একেবারে পোস্টার হয়ে যায়, সেটা কি অনৈতিক না? একটা প্রথম কথা হলো এটা খুব গ্রস কথা, এই কারণে আপনি ইউনিভার্সিটি ভিসিগুলোর দিকে তাকাবেন। নাম্বার, সে কোন রাজনীতির সাথে যুক্ত ছিল, তো এটা তো আর গোপন কিছু না। আপনি ইউনিভার্সিটিগুলোর তালিকা নেন, ইউনিভার্সিটি ভিসিদেরকে দেখেন, বেশিরভাগই বিএনপির রাজনীতির সাথে যুক্ত, ম্যাক্সিমাম। আমি এখনই বলতেছি, আপনি এখনই দেখেন ভিসিদের তালিকা দেখেন, বেশিরভাগ বিএনপির সাথে যুক্ত। এবং এটা সব জায়গায় গ্রসলি আপনার এটা এই জিনিসটা বলা হচ্ছে। আপনি তো তালিকা দেখবেন, যাদের কথা বলছেন বড় বড় প্রতিষ্ঠান, সেই বড় বড় প্রতিষ্ঠানে কারা বসে আছেন এবং তিনি কোন রাজনীতির সাথে যুক্ত, এটা তো আপনি দেখলেই বুঝতে পারবেন। এটার জন্য বিশেষ কোনো তো আর জ্ঞান গবেষণার প্রয়োজন নেই, এটা তার হিস্ট্রি এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রকাশ পাবে। তো আমি মনে করি যে এই অভিযোগটা খুব গ্রস। বরং আমি দেখতে পাই যে বড় বড় জায়গাগুলোতে ম্যাক্সিমাম বিএনপি নিয়েছে, এবং এইটাকে আমি বিএনপি নিয়েছে এটাকে আমি অস্বাভাবিক মনে করি না। প্রথম কথা, বিএনপি কিংবা জামাত নিয়েছে এটার চেয়ে অস্বাভাবিক হলো অযোগ্য কোনো লোক কোনো ন্যায়সঙ্গত পন্থা বাদে ওইখানে বসছে কিনা। প্রথম কথা হলো রাষ্ট্রের টোটাল স্ট্রাকচার আমরা 5 আগস্টের পরবর্তীতে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরবর্তীতে পুরো রাষ্ট্রটা তো ফাঁকা। সেই রাষ্ট্রে অ্যাভেলেবল রিসোর্সেস কারা? অ্যাভেলেবল রিসোর্স তো বিএনপি আর জামাতের লোকজনই। এবং বিএনপি যেহেতু বড় দল, এখানে বিএনপির সাপোর্টার বেস বড়, বিএনপির সাংগঠনিক বেস বড়, স্বাভাবিকভাবে বিএনপির লোকজনই বেশি এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনই বেশি যাবে। এরপরে আপনি বিএনপির লোকজন যাক বা জামাতের লোকজন যাক, ডাজন্ট ম্যাটার তিনি কি করছেন, তিনি সঠিক কাজটা করতে পারছেন কিনা, দ্যাট ডাজ ম্যাটার। তার প্রফেশনাল সেই এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটি আছে কিনা, এবং তিনি সেখানে সেই যে রুলস আছে সেই রুলসের মধ্য দিয়ে, অর্থাৎ যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটা জিনিস, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনটেন করা হয়েছে কিনা, এই জিনিসগুলো হলো ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো মেনটেন করা হলে আর এই বিষয়ে আসলে কথা বলার তেমন কোনো জায়গা নেই। সেকেন্ডলি, আপনি কেন এই চাঁদাবাজি সহ নানা ধরনের কথা আমাদেরকে বলতে হবে? আমি আপনাকে একটা বলি যে সারা বাংলাদেশে যে চাঁদাবাজির হয়, এটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করব। প্রশ্ন হচ্ছে চাঁদাবাজিগুলো হয় কোথায়? বিভিন্ন হাটে, বিভিন্ন বাজারে, রাস্তায়, এগুলোর প্রত্যেকটাই কোনো না কোনো সিস্টেমে, তাহলে শুধুমাত্র ট্রাকে চাঁদাবাজি ছাড়া আর মানে আরও যদি বলি যে যেটা নিবন্ধিত না, তখন সেগুনবাগে যে একটা বাজার হবে, সকালবেলা বাজার বসে, ওই বাজারটা আসলে সিটি কর্পোরেশন বা সরকার দেয় নাই, এগুলোতে কিছু কিছু লোক সেখান থেকে বা একটা মানে কি বলবো যে ফুটপাতে একটা দোকান বসলো, সেগুলোতে চাঁদাবাজি ছাড়া বাকি সব চাঁদাবাজি যেটাকে বলা হচ্ছে এখন পর্যন্ত, সেগুলো দায় দায়িত্ব কার? সরকারের। কারণ বাজারে কোন দোকানে কে বসবে এগুলো কে দেখবে? কোনো দল দেখবে? তো সরকারের ব্যর্থতাকে কেন কোনো দলের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে? জি, প্রথম কথা হলো সরকারের যে ব্যর্থতা জায়গা, এটা আমি মনে করি সরকার এখানে ব্যর্থ, এই জায়গা থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিয়ন্ত্রণ করতে পারেন এই ব্যাপারে ফুটপাতে যদি সরকার দোকান বসতে না দেয় তাদের কেউ চাঁদাবাজি করতে পারে না? হ্যাঁ, ইয়েস,
প্রবলেমটা কোথায় দেখেন, এই প্রশ্নটা খুবই চমৎকার। মানে দোষটা হলো সরকারের, কিন্তু অভিযুক্ত করা হচ্ছে একটা এই দলকে। প্রশ্নটা খুব চমৎকার, এই জন্য বলি, কারণ হচ্ছে সরকারেরই দায়িত্ব। খুব সুন্দর কথা, রাজনৈতিক দলগুলোর ব্যাকআপ ছাড়া এখানে তো পাওয়ার পলিটিক্স চলতেছে, মাসল পাওয়ারের পলিটিক্স চলতেছে। রাজনৈতিক দলগুলোর ব্যাকআপ ছাড়া কে কোনখানে বসবে? এখানে তো পলিটিক্যাল একটা ব্যাকিং আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এবং সেকেন্ডলি, যদি ইন্টারিম সরকার বলতো যে আমরা খুব চেষ্টা করেছি ওই প্রেস ক্লাব থেকে গুলিস্তান পর্যন্ত বা গুলিস্তান থেকে আমরা একেবারে পুরান ঢাকা পর্যন্ত যেগুলো অবৈধ ফুটপাতের দোকান আছে সেগুলো আমরা তোলার চেষ্টা করছি, কিন্তু কোনো একটা দলের কারণে তুলতে পারি নাই, তাহলে এই অভিযোগটা নেওয়া যেত। কিন্তু সরকার একবারে অ্যাকশন নিচ্ছে না, সুযোগ দিচ্ছে, পরক্ষণে তাদের যে এন্টি পার্টি আছে তারা চরম ক্যাম্পেইন করছে। তাহলে এটাকে আপনি ষড়যন্ত্র হিসেবে দেখবেন কিনা? আমি সরাসরি বললাম। জি, আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি জাস্ট এটা অ্যান্সার করতে চাই এইভাবে, দেখেন রাষ্ট্রের বিপদটা কি হয়েছে? রাষ্ট্রের তো সর্বাঙ্গে ব্যথা হয়েছে। রাষ্ট্রের সর্বাঙ্গে ব্যথা হয়েছে এই কারণে, রাষ্ট্রের তো আপনি কাকে দিয়ে এগুলো করাবেন? পুলিশকে দিয়ে করাবেন, অবশ্যই রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়েই করাবেন। এবং এই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের কি অবস্থা? পুলিশ তো 5ই আগস্ট পরবর্তীতে পুলিশের বাহিনী যে পুনর্গঠন হওয়া দরকার, এই সরকার তা করে নাই। এবং রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে সচেতন হয় নাই। রাজনৈতিক, কারণ আমি একটা জিনিস বারবার বোঝাতে চাচ্ছি যে এই সরকার, যে ইন্টারিম সরকারের কথা বলছি, তার কোনো রাজনৈতিক দল নাই। প্রত্যেকটা, এটা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না। সুতরাং এই সরকারের রাজনৈতিক দল হলো ফেসিবাদ বিরোধী সকল পক্ষ। সুতরাং ফেসিবাদ বিরোধী সকল পক্ষ যে সংস্কারের আলাপ আলোচনা করছে, সেই সংস্কারের আলাপ আলোচনায় তার ইন্টেনশনটা কি? সে যদি পুলিশকে সংস্কার করতে না চায়, সে যদি প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে কথা বলতে না চায়, সে যদি রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদ পজিশনগুলোতে কিভাবে নিয়োগ হবে সে ব্যাপারে ওপেননেস না চায়, রাষ্ট্রের সাথে বৈদেশিক চুক্তিগুলো কিভাবে হবে সে ব্যাপারে ওপেননেস না চায়, দ্যাটস দ্য প্রবলেম। এই সরকার তো এইখান থেকে এই বিষয়গুলো ডিল করবে। সুতরাং সরকারে আপনি দেখেন সংস্কার কমিশন হয়েছে, পুলিশ সংস্কার কমিশন হয়েছে, জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে, দুদক সংস্কার কমিশন হয়েছে। এই প্রত্যেকটা সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে তো আলাপ হয়েছে। এই যে আপনি প্রথমে প্রশ্ন করলেন যে যতই আমরা সংস্কার করি না কেন, ব্যক্তি এবং রাজনৈতিক দলগুলোর মানসিকতা পরিবর্তন না হলে তো আমরা সেই সুফলটা পাবো না, সুযোগ নাই, সেই সুফল তো পাবো না। অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু আপনাকে তো সিস্টেমের মধ্যে যত উইকনেস আছে সেই উইকনেসগুলোকে দূর করতে হবে, যত সম্ভব সিস্টেমটাকে টাইট করতে হবে। এবং এই সিস্টেমটাকে টাইট করার একটা প্রক্রিয়াই তো প্রধানমন্ত্রীকে 10 বছর, আপনি বলতেছেন যে একজন প্রধানমন্ত্রী 10 বছর বেঁচে থাকতে পারবে না, কেন বলছেন? একটা ভয়, একটা আতঙ্ক যে একটা লোক দীর্ঘদিন থাকলে পরে সে এমন করে ক্ষমতার প্রদর্শনী করবে যে আমরা আর তার কাছ থেকে ছুটতে পারবো না। এটা ভয় না? এটা তো একটা ভয়, এটা আতঙ্ক। সুতরাং আমাকে যে সংস্কারগুলো করতে হয়েছে, আমাদের এই সংস্কারের মধ্যে কিন্তু একটা ট্রমেটিক এক্সপেরিয়েন্স আছে গত 16-17 বছরের। বিএনপির রাজনীতির যে জায়গায় আমি ক্রিটিসাইজ করি যে বিএনপি গত 1.5 বছরে জনগণের এবং নিজেদের কর্মীদের এই ট্রমাটা বুঝতে পারেনি। নিজের কর্মীরা, আপনি দেখেন যে গুমে সবচেয়ে বেশি নিহতের হার কার? বিএনপির, তারপরে জামাতের। গুম সবচেয়ে বেশি হয়েছে জামাত, সেকেন্ড হলো বিএনপি, সবচেয়ে বেশি নিহত হয়েছে বিএনপির। এবং এগুলো ডেটাবেস তো আছে, স্ট্যাটিস্টিক্স আছে। আমি দুই দলকেই মনে করি যে তারা ফেসিবাদ বিরোধী আন্দোলনটা তারা জারি রেখেছিল। তাদের দুদল বিএনপি এবং জামাত এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে যে স্যাক্রিফাইস করেছে, তাদের নেতা কর্মীরা যে পরিমাণ জুলুমের শিকার হয়েছে, এবং নির্দলীয় মানুষজন যারা নির্দিষ্ট কোনো পলিটিক্যাল বাউন্ডারিতে পড়েন না, তারাও যেভাবে স্যাক্রিফাইস করেছেন বা ভিক্টিমাইজ হয়েছে। 5 আগস্ট, আমি বলি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে আপনি কি মনে করেন না অন্ততপক্ষে এবার রাজনীতিটা হওয়ার দরকার ছিল কল্যাণ নিয়ে? ইয়েস। কিন্তু আপনি কি এইবারে অন্তত পক্ষে যে ধর্ম কিংবা ইতিহাসকে বারবার সামনে এনে যে রাজনীতি করছে দুই দল, সেটাকে কতখানি নৈতিক মনে করেন? হ্যাঁ, ইয়েস, আপনি ভালো পয়েন্ট বলেছেন। আমরা তো মনে করেছি যে এবারের বিতর্ক হবে পলিসি নিয়ে, রাজনৈতিক দলগুলো পলিসি নিয়ে ডিবেট করবে, কিন্তু সেই ডিবেটে আমরা যাই নাই। বরং আমরা দেখতে পাচ্ছি আপনি কোন রাজনৈতিক দল কি অফার করবে, কি অফার করছে। বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, বিএনপির পক্ষ থেকে কৃষি কার্ড দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে না, অফার করা হচ্ছে। আমার প্রশ্ন হলো, জামাত সহ 10 দলীয় জোট তারা যদি এর বিকল্প হিসেবে আরো ভালো কিছু নিয়ে আসতো, সেটিকে না বলে শুধুমাত্র বিএনপির কৃষি কার্ডে কি কি সমস্যা, বিএনপির হেলথ কার্ডে কি কি সমস্যা, ফ্যামিলি কার্ডে কি কি সমস্যা, এগুলো সামনে নিয়ে আসবে, আর সবচেয়ে বড় কথা ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে, তাহলে তো প্রতিপক্ষ হিসেবে বিএনপিকেও কিছু না কিছু হাতে নিতে হবে। অবশ্যই সেটা তো সে করবেই। আমি জাস্ট জিনিসটা বলি যে প্রথম কথা হলো, বিএনপি যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের অফার করেছে, সেই অফার নিয়ে জনগণ আলোচনা সমালোচনা করবে, কিন্তু দ্যাটস এ ভেরি গুড প্রপোজাল। তার একটা প্রপোজাল।
জামাতকে বা জামাতের যে লেড অ্যালায়েন্স আরো ভালো কিছু- তাকে আরো ভালো কিছু অফার করা offer করা প্রয়োজন দরকার ছিল। হ্যাঁ, আরো ভালো কিছু অফার করা প্রয়োজন। কিন্তু জামাতের এখানে আমি এখানে যে জায়গাটা বলতেছি, মানে আমি এই পয়েন্টটা বারবার আমি বিএনপির অনেককেই বলেছি যে আপনারা একটা জিনিস মেজার করতে পারছেন না, যে জনগণ প্র্যাকটিক্যালি এবার প্রার্থীদেরকে অবজার্ভ করতেছে, প্রত্যেকটা প্রার্থীকে আপনার- অবজার্ভ করতেছে। এখন এই যে আপনার- প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির ফলে বিএনপির পক্ষে কিন্তু একটা পজিটিভ ইমেজ আলী হাসান জুনায়েদ, আমি আপনাকে বলি, আপনি আপ বাংলাদেশের আহ্বায়ক, আপ বাংলাদেশকে ধরে নেওয়া হয় জুলাইপন্থী একটি রাজনৈতিক দল, তাই তো? জি। প্রশ্ন হলো আপনারা কি মানে জামাতের মধ্যে কোনো দোষ খুঁজে পান না? না, আমরা দোষ খুঁজে পাচ্ছি না, মনে বলবো হচ্ছে না না কেন? এতক্ষণ যে বললেন যে না, আমরা আমার পয়েন্টটা তাহলে ক্লিয়ার হয়নি। প্রথম কথা হলো দোষ আমি ইচ্ছে করে খোঁজার জায়গায় নাই। আমার খুঁজে পয়েন্ট পান হলো কিনা? যে পান কিনা? পাচ্ছেন না অনেক এখন? অনেক অনেক জায়গা আছে, সেই জায়গা তো আমরা তো স্পষ্ট বলেছি যে এই সমস্ত রাজনৈতিক দলগুলো বিএনপি বলেন কিংবা মানে জামাত বলেন, জুলাইপন্থীরা প্রত্যেকে- কিছুদিন আগ পর্যন্ত প্রচন্ড ভাবে জামাতের সমালোচনা করেছে এবং বিএনপির সমালোচনা করেছে। হঠাৎ করে সমালোচনা বন্ধ হয়ে গেল, মানে আপনারাও কি আগের মতো রাজনৈতিক দলগুলো যেরকম ছিল যার সঙ্গে স্বার্থ তার সমালোচনা না করেন না? না, বিষয়টি এরকম নয়, বরং আমি মনে করি প্রথম কথা আমি জাস্ট এই প্রশ্নটা আপনার অ্যাড্রেস করি, আমাকে একটু বলতে দিবেন। সেটা হলো যে জনাব তারেক রহমান কিন্তু প্রথম দিন ওনার নির্বাচনী প্রচারণায় প্রথম দিন উনি কি অ্যাড্রেস করেছেন? প্রথম দিন উনি অ্যাড্রেস করেছেন আই হ্যাভ এ যে প্ল্যান। না, নির্বাচনী প্রচারণার প্রথম দিন উনি অ্যাড্রেস করেছেন ও যে আচ্ছা, নির্বাচনে। নির্বাচনে 22 তারিখে যখন উনি নাম প্রথম নির্বাচনী ওমরা ক্যাম্পেইন করা শুরু হলো। কয়েকজনকে ডেকে এনে উনি বলেছেন যে কেউ জান্নাতের টিকিট বিক্রি করবেন না, নির্বাচনে এই মার্কায় ভোট দিলে জান্নাত পাবেন, এই ধরনের কোনো প্রচারণা চালাবেন না। প্রথম দিন যিনি তারেক রহমান প্রথম দিন প্রচারণা এটা বলেছেন, এটাতে তো কারো কোনো সমস্যা নাই। কোনো স্পেসিফিক মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এই ধরনের কোনো কিছু আমরা মনে করি যে দেশের জন্য ভালো না। এইটা আমি দেখেছি যে স্থানীয় পর্যায়ে সবাই ব্যবহার করছেন।